সন্ধ্যায় বাজার থেকে ফিরছি। হঠাৎ মুষলধারে বৃষ্টি। একটা দোকানের চালার নিচে আশ্রয় নিয়েছি ছেলের সাথে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি কমল না। ছেলে বলল, মা, দৌড়ে ঘরে যেতে হবে। দৌড়াতে দৌড়াতে আমরা দুজনেই ভিজে গেলাম। বাড়িতে ঢুকে দেখি আমার শাড়ি একদম ভিজে গেছে। ছেলেও ভিজেছে। সে বলল, মা, তুমি গিয়ে কাপড় বদলাও। আমি তোয়ালে দিচ্ছি। কাপড় বদলে এসে দেখি সেও কাপড় বদলেছে। আমরা দুজনে বসে চা খাচ্ছি। বৃষ্টির আওয়াজে ঘরটা একটু আধোয়া লাগছিল। ছেলে হঠাৎ বলল, মা, আজ বৃষ্টিতে দৌড়ানোর সময় মনে হচ্ছিল আমরা কোনো সিনেমার হিরো হিরোইন। আমি হেসে বললাম, কি সব বলিস? সে সিরিয়াস হয়ে বলল, না মা, সত্যি। তুমি যখন দৌড়াচ্ছিলে তোমার চুল উড়ছিল, শাড়ি ভিজে গিয়েছিল, আমার মনে হচ্ছিল তুমি কোনো সুন্দর মেয়ে, আমার প্রেমিকা। আমি 4 কাপ টেবিলে রাখলাম। তার কথা শুনে কেন জানি অদ্ভুত লাগছিল। সে আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি মাথা নাড়লাম। সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। আজ বৃষ্টিতে ভিজে আমার এই অনুভূতি আরও জোরালো হয়েছে। তুমি আমার সাথে সারা জীবন এভাবে থাকো। আমি তোমাকে বিয়ে করতে চাই। বাইরে বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। জানালার কাছে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল। তার কথায় আমার মনে হলো বৃষ্টির সাথে সাথে আমার চোখেও জল এসেছে। সে আমার গাল স্পর্শ করল। মা, তুমি কাঁদছ কেন? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু আমার মনের কথা বলেছি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমি তার দিকে তাকালাম। তার চোখে এমন ভালোবাসা দেখলাম যা আগে কখনো দেখিনি। বৃষ্টির শব্দের মধ্যে তার কথাগুলো আমার হৃদয়ে গেঁথে গেল। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের এই মুহূর্তটাকে আশীর্বাদ করছে। ঘরের টেবিল ল্যাম্পের আলোতে আমাদের ছায়া দেয়ালে পড়েছিল। দেখতে সত্যিই কোনো প্রেমিক যুগলের মতো লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাজীব সেন, বয়স ৫২ বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর প্রিয়া। রিয়ান ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। আজকের এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল গত মাসের এক বৃহস্পতিবার। সেদিন আমি আমার প্রিয় ছেলে রিয়ানের সাথে বাজার থেকে ফিরছিলাম। আকাশে মেঘ জমেছিল সকাল থেকেই। আমরা বাজার থেকে বেরিয়ে হাঁটছিলাম, হঠাৎ করেই আকাশ ভেঙে পানি পড়া শুরু হল। এমন জোর বৃষ্টি যে মনে হচ্ছিল যেন বিশ্বের সব পানি একসাথে নেমে এসেছে। আমি আর রিয়ান দ্রুত একটা দোকানের চালার নিচে আশ্রয় নিলাম। বৃষ্টি এতটাই প্রবল ছিল যে রাস্তা দেখাই যাচ্ছিল না। দোকানদার বলল, আপা, এই বৃষ্টি কমপক্ষে 1 ঘন্টা থামবে না। আপনারা বসে যান। আমি আর রিয়ান দোকানের একটা চেয়ারে বসলাম। রিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, আজকে বাড়িতে যেতে অনেক দেরি হবে। বাবা চিন্তা করবেন। আমি মোবাইল বের করে রাজীবকে ফোন দিলাম। সে বলল, তোমরা কোথায়? বাড়িতে তো এখনো বৃষ্টি শুরুই হয়নি। এটা শুনে আমি অবাক হলাম। কেমন করে সম্ভব? আমাদের এলাকায় এত জোর বৃষ্টি, আর মাত্র 2 কিলোমিটার দূরে বাড়িতে বৃষ্টিই নেই। দোকানদার আমাদের কথা শুনে বলল, আপা, এই এলাকায় এমন ঘটনা মাঝে মাঝেই হয়। কিছু জায়গায় অদ্ভুত আবহাওয়া হয়। মানুষ বলে এখানে কোনো রহস্য আছে। রিয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কী রকম রহস্য কাকা? দোকানদার চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, শোনেন, এই এলাকার নিচে নাকি একটা পুরনো ভূগর্ভস্থ শহর আছে। সেখানে এমন কিছু আছে যেটা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে। আপনারা লক্ষ্য করেছেন কি না, এই বৃষ্টি শুধু এই এলাকাতেই হচ্ছে। একটু এদিক ওদিক গেলেই আবহাওয়া স্বাভাবিক। আমি আর রিয়ান একে অপরের দিকে তাকালাম। এটা সত্যিই অদ্ভুত ব্যাপার। হঠাৎ করে বৃষ্টি থেমে গেল। ঠিক যেমনটা শুরু হয়েছিল তেমনি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল, সূর্য উঠে এল। আমি রিয়ানকে বললাম, চল এখন ঘরে যাই। আমরা দোকানদারকে ধন্যবাদ দিয়ে বের হলাম। কিন্তু রিয়ান হঠাৎ থেমে গেল। সে আমার হাত ধরে বলল, মা, ওই দেখো। আমি তার দেখানো দিকে তাকালাম। রাস্তার পাশে একটা পুরনো দালানের সামনে একটা ছোট গর্ত দেখা যাচ্ছিল।
গর্তটা এমন যে মনে হচ্ছিল কেউ খুঁড়ে রেখেছে। রিয়ান বলল, মা, দোকানদার যেটা বলল সেটা কি সত্যি হতে পারে? এই গর্তটা কি ভূগর্ভস্থ শহরের প্রবেশপথ? আমি প্রথমে হাসলাম, কিন্তু তারপর ভাবলাম যে আজকের ঘটনা সত্যিই অস্বাভাবিক। আমি বললাম, রিয়ান, এসব কল্পনা। চল বাড়ি যাই। কিন্তু রিয়ান জেদ ধরল। সে বলল, মা, একটুখানি দেখি না কি, যদি সত্যিই কিছু থেকে থাকে। আমি না বলার চেষ্টা করলাম, কিন্তু রিয়ানের কৌতূহল দেখে আমিও আগ্রহী হয়ে উঠলাম। আমরা গর্তের কাছে গেলাম। গর্তটা দেখে মনে হচ্ছিল এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। কেউ যেন সাবধানে খুঁড়ে রেখেছে। রিয়ান একটা পাথর ছুঁড়ে দিল গর্তে। পাথরটার আওয়াজ বহুক্ষণ শোনা গেল। মানে গর্তটা অনেক গভীর। হঠাৎ করে আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনলাম, যেন কেউ গর্তের নিচ থেকে ডাকছে। আমি ভয় পেয়ে গেলাম। রিয়ান, চল এখান থেকে চলে যাই। কিন্তু রিয়ান গর্তের কিনারায় কান পেতে শুনছিল। সে বলল, মা, মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে। আমি তাকে টেনে ধরলাম। রিয়ান, এসব বিপজ্জনক। চল বাড়ি যাই। কিন্তু তখনই আমরা দেখলাম গর্ত থেকে একটা মৃদু আলো বের হচ্ছে। নীল রঙের আলো, যেটা প্রাকৃতিক কোন আলো নয়। রিয়ান অবাক হয়ে বলল, মা, এটা কি? এই আলো কোথা থেকে আসছে? আমিও অবাক হয়ে গেলাম। এমন আলো আমি জীবনে দেখিনি। হঠাৎ আমাদের পেছন থেকে একজন বৃদ্ধ মানুষের আওয়াজ শুনলাম। আপনারা এখানে কি করছেন? আমরা ঘুরে দেখলাম একজন লম্বা, সাদা দাড়িওয়ালা বৃদ্ধ আমাদের দিকে এগিয়ে আসছেন। বৃদ্ধটি বলল, আমার নাম প্রফেসর আশরাফ উদ্দিন। আমি এই এলাকার ইতিহাস নিয়ে গবেষণা করি। আপনারা যেটা দেখছেন সেটা একটা প্রাচীন সভ্যতার অবশেষ। আমি জিজ্ঞেস করলাম, কী রকম সভ্যতা? প্রফেসর বলল, এই মাটির নিচে একটা পুরো শহর আছে। সেই শহরে এমন প্রযুক্তি ছিল যেটা দিয়ে তারা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারত। আজকে যে বৃষ্টি হয়েছিল সেটা ছিল সেই প্রযুক্তির প্রভাব। রিয়ান উৎসাহিত হয়ে বলল, আমরা কি সেই শহর দেখতে পারি? প্রফেসর একটু ভেবে বলল, এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু আপনারা যদি সত্যিই আগ্রহী হন, তবে আমার সাথে আসতে পারেন। তবে আপনাদের সাবধানে থাকতে হবে। আমি প্রথমে দ্বিধায় পড়লাম। কিন্তু রিয়ানের আগ্রহ আর আমার নিজের কৌতূহল আমাকে রাজি করিয়ে ফেল। আমি বললাম, ঠিক আছে, আমরা যাব। প্রফেসর তার ব্যাগ থেকে একটা দড়ি বের করল। সেটা গর্তের পাশের একটা গাছের সাথে বেঁধে দিল। তারপর বলল, আমি প্রথমে নেমে যাচ্ছি। তারপর আপনারা আসবেন। প্রফেসর দড়ি ধরে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর তিনি নিচ থেকে ডাকল, আপনারা নেমে আসতে পারেন। এখানে নিরাপদ। রিয়ান প্রথমে নামল, তারপর আমি। নিচে নেমে আমি অবাক হয়ে গেলাম। এটা একটা বিরাট কক্ষ। দেওয়ালগুলো অদ্ভুত পাথর দিয়ে তৈরি, যেগুলো থেকে মৃদু আলো বের হচ্ছে। প্রফেসর বলল, এই পাথরগুলো বিশেষ ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি। এগুলো নিজেই আলো তৈরি করে। আমরা এগিয়ে চললাম। সামনে একটা লম্বা করিডোর। করিডোরের দুই পাশে অনেকগুলো কক্ষ। প্রফেসর বলল, এই কক্ষগুলোতে সেই প্রাচীন মানুষরা বাস করত। আমি একটা কক্ষে উকি দিলাম। সেখানে পুরনো আসবাবপত্র, বই আর অনেক অদ্ভুত যন্ত্রপাতি রাখা আছে। রিয়ান জিজ্ঞেস করল, এই মানুষরা কোথায় গেল? প্রফেসর বলল, তারা 1000 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তবে তাদের প্রযুক্তি এখনও কাজ করে। আমরা আরও এগিয়ে গেলাম। সামনে একটা বিরাট হোলের মাঝখানে একটা বিশাল যন্ত্র রাখা। যন্ত্রটা ঝিকমিক করছে নীল আলোতে। প্রফেসর বলল, এটাই সেই আবহাওয়া নিয়ন্ত্রণ যন্ত্র। আজকে হঠাৎ এটা সক্রিয় হয়ে উঠেছিল। রিয়ান কাছে গিয়ে যন্ত্রটা দেখতে লাগল। হঠাৎ সে একটা বোতাম টিপে দিল। সাথে সাথেই যন্ত্রটা গুনগুন করে উঠল। চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। আমি ভয় পেয়ে গেলাম। রিয়ান, তুমি কি করলে? প্রফেসর তাড়াতাড়ি এসে বলল, ঘাবড়ানোর কিছু নেই। যন্ত্রটা নিরাপদ। কিন্তু এটা এখন পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে। হঠাৎ যন্ত্রটার সামনে একটা হোলোগ্রাম দেখা গেল। একজন লম্বা, সুন্দর মানুষের ছবি। সে আমাদের ভাষাতেই কথা বলতে শুরু করল। আমি এই শহরের শেষ অধিবাসী। আমার নাম জারিয়ান। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে এই বার্তাটি রেখে গেছি। যারা এই যন্ত্রটি সক্রিয় করবে তারাই হবে আমাদের উত্তরসূরি। আমরা তিনজনেই অবাক হয়ে শুনছিলাম। জারিয়ানের হোলোগ্রাম চলতে থাকল। এই যন্ত্রের মাধ্যমে তোমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু মনে রাখবে, এই ক্ষমতা শুধু ভালো কাজেই ব্যবহার করতে হবে।
যদি কখনো পৃথিবী বিপদে পড়ে তোমরা এই প্রযুক্তি ব্যবহার করে সবাইকে সাহায্য করতে পারো। হোলোগ্রামটি শেষ হলে আমাদের হাতে একটা ছোট ডিভাইস এসে পড়ল। প্রফেসর সেটা তুলে নিলেন। তিনি বলল, এই ডিভাইসের মাধ্যমে আমরা এই যন্ত্রটি নিয়ন্ত্রণ করতে পারব। রিয়ান উৎসাহিত হয়ে বলল, মানে আমরা বৃষ্টি বানাতে পারব? রোদ বানাতে পারব? প্রফেসর বলল, হ্যাঁ, কিন্তু এটা খুবই দায়িত্বের ব্যাপার। জারিয়ান যেমন বলেছে, এই ক্ষমতা শুধু ভালো কাজেই ব্যবহার করতে হবে। আমি বললাম, আমরা কি করব এই ডিভাইস দিয়ে? প্রফেসর বলল, আমার মনে একটা পরিকল্পনা আছে। এই এলাকায় অনেক কৃষক আছে যারা বৃষ্টির অভাবে ফসল ফলাতে পারে না। আমরা তাদের জন্য সঠিক সময়ে বৃষ্টির ব্যবস্থা করতে পারি। এই কথা শুনে আমার খুবই ভালো লাগল। আমি বললাম, এটা দারুণ ব্যাপার। আমরা মানুষের উপকার করতে পারব। আমরা সেদিন আরও অনেকক্ষণ সেই ভূগর্ভস্থ শহরে কাটালাম। প্রফেসর আমাদেরকে অনেক কিছু দেখালেন। সেখানে লাইব্রেরি ছিল, যেখানে হাজারো বই ছিল। ছিল বিজ্ঞানাগার, যেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল। সন্ধ্যা হয়ে এলে আমরা উপরে উঠে এলাম। বাড়ি ফিরে রাজীবকে সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু যখন আমরা তাকে সেই ডিভাইস দেখালাম তখন সে অবাক হয়ে গেল। পরের সপ্তাহ থেকে আমরা প্রফেসরের সাথে মিলে কৃষকদের সাহায্য করা শুরু করলাম। যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি, যেখানে রোদের দরকার সেখানে রোদ। কয়েক মাসের মধ্যেই এই এলাকার কৃষকরা খুবই ভালো ফসল ফলাতে পারল। একদিন রিয়ান আমাকে বলল, মা, আমাদের এই ক্ষমতার কথা কি অন্য কেউ জানতে পারবে? আমি বললাম, প্রফেসর বলেছেন এটা গোপন রাখতে। যদি সবাই জেনে যায় তাহলে হয়তো খারাপ লোকরা এই ক্ষমতা খারাপ কাজে ব্যবহার করতে পারে। কিছুদিন পর আমাদের এলাকায় একটা বিশাল ঝড়ের খবর এল। আবহাওয়া অফিস বলল যে এই ঝড় অনেক ক্ষতি করবে। তখন আমরা আমাদের ডিভাইস ব্যবহার করে ঝড়ের গতিপথ পরিবর্তন করে দিলাম। ঝড়টি মানুষের এলাকা এড়িয়ে সমুদ্রে চলে গেল। এভাবে আমরা গোপনে অনেক মানুষের উপকার করতে লাগলাম। একদিন হঠাৎ করে একটা বিপদ এসে পড়ল। একটা বড় কোম্পানির লোকরা আমাদের এলাকায় এসে খোঁজখবর নিতে শুরু করল। তারা বুঝতে পেরেছিল যে এই এলাকায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। আবহাওয়া নিয়ন্ত্রণের ব্যাপারটা তাদের নজরে এসেছিল। প্রফেসর আমাদেরকে ডেকে বলল, আমাদের সাবধান হতে হবে। তারপর আমরা উপরে উঠে এসে গর্তটা মাটি দিয়ে ভরে দিলাম। উপরে কিছু ঘাস লাগিয়ে দিলাম যাতে কেউ বুঝতে না পারে যে এখানে কোনো গর্ত ছিল। পরের দিন সেই কোম্পানির লোকরা এসে খোঁজাখুঁজি করল, কিন্তু কিছুই পেল না। কয়েকদিন পর তারা হতাশ হয়ে চলে গেল। আমরা ভাবলাম যে এবার শান্তি। কিন্তু কিছুদিন পর আরও বড় একটা সমস্যা এল। আমাদের এলাকায় একটা বড় খরা দেখা দিল। কয়েক মাস ধরে বৃষ্টি হল না। কৃষকরা খুবই কষ্টে পড়ে গেল। তাদের ফসল নষ্ট হয়ে যেতে লাগল। গ্রামের মানুষরা আমাদের কাছে এসে সাহায্য চাইল। তারা বলল, আপা, আপনারা কি কিছু করতে পারবেন? আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে মানুষের কষ্ট আর অন্যদিকে আমাদের গোপনীয়তার বিপদ। রিয়ান বলল, মা, আমরা কি আবার সেই যন্ত্র ব্যবহার করতে পারি না? মানুষ তো খুব কষ্টে আছে। আমি প্রফেসরের সাথে কথা বললাম। তিনি বলল, আমিও এই দ্বিধায় আছি। কিন্তু জারিয়ান বলেছিল যে এই ক্ষমতা মানুষের উপকারের জন্যই ব্যবহার করতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আবার সেই যন্ত্র ব্যবহার করব। কিন্তু এবার আরও সাবধানে। সেই রাতে আমরা আবার সেই জায়গায় গেলাম। গর্তটা আবার খুঁড়লাম। নিচে নেমে গিয়ে যন্ত্রটা আবার চালু করলাম। এবার আমরা খুব মৃদুভাবে বৃষ্টির ব্যবস্থা করলাম, এমনভাবে যাতে মনে হয় প্রাকৃতিক বৃষ্টি। পরের দিন থেকে মৃদু বৃষ্টি শুরু হল। কৃষকরা খুশি হয়ে গেল। তাদের ফসল আবার বাঁচতে শুরু করল। কিন্তু কয়েকদিন পর আবার সেই কোম্পানির লোকরা ফিরে এল। এবার তাদের সাথে সরকারি কিছু কর্মকর্তাও ছিল। তারা বলল যে এই এলাকার আবহাওয়া নিয়ে তদন্ত করবে। প্রফেসর আমাদেরকে বলল, এবার আমাদের খুবই সাবধান হতে হবে। আমরা যন্ত্রটা ব্যবহার করা বন্ধ করে দেব। কিন্তু তখনই আরও বড় একটা সমস্যা দেখা দিল। পাশের জেলায় একটা ভয়ানক বন্যার সম্ভাবনা দেখা দিল। আবহাওয়া অফিস সতর্কতা জারি করল যে আগামীকাল রাতে একটা বিরাট ঝড় আসবে যেটা মারাত্মক বন্যা সৃষ্টি করবে। খবর পেলাম যে সেই বন্যায় হাজারো মানুষের প্রাণহানি হতে পারে। গর্ভবতী মহিলা, ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ, সবাই বিপদে পড়বে। রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমরা কি এইসব মানুষকে বাঁচাতে পারি না? আমার মন খারাপ হয়ে গেল।
এত মানুষের প্রাণ বাঁচানোর ক্ষমতা আমাদের হাতে আছে, অথচ আমরা গোপনীয়তার ভয়ে সেটা ব্যবহার করতে পারছি না। আমি প্রফেসরের সাথে কথা বললাম। তিনি বলল, মিতালি, এটা একটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি মানুষের প্রাণ বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সিদ্ধান্ত নিলাম যে যাই হোক, আমরা মানুষের প্রাণ বাঁচাব। সেই রাতেই আমরা আমাদের যন্ত্র চালু করলাম। এবার আমরা একটা বড় ঝুঁকি নিলাম। আমরা সেই ঝড়ের গতিপথ সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিলাম। ঝড়টা মানুষের এলাকা থেকে দূরে সমুদ্রে চলে গেল। পরের দিন খবরে শুনলাম যে ঝড়টি হঠাৎ করে দিক পরিবর্তন করেছে। অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে। কিন্তু আমাদের এই কাজ লক্ষ্য করল সেই কোম্পানির লোকরা। তারা বুঝতে পারল যে এই এলাকায় সত্যিই কিছু অস্বাভাবিক ঘটছে। পরের দিন সকালে আমি দেখলাম যে আমাদের বাড়ির সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। সরকারি কর্মকর্তা আর সেই কোম্পানির লোকরা এসেছে। তারা আমাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। আপনারা কিভাবে আবহাওয়া সম্পর্কে এত আগে জানতে পারেন? আপনাদের কাছে কি কোনো বিশেষ প্রযুক্তি আছে? আমি আর রিয়ান কিছুই বললাম না। প্রফেসর তখন এগিয়ে এসে বলল, আমি একজন গবেষক। আবহাওয়া নিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আমি প্রাকৃতিক লক্ষণ দেখে আগাম বলতে পারি। কিন্তু তারা প্রফেসরের কথা বিশ্বাস করল না। তারা বলল, আমরা এই এলাকা তল্লাশি করব। এখানে নিশ্চয়ই কোনো গোপন প্রযুক্তি লুকিয়ে আছে। আমার খুব ভয় লাগল। যদি তারা আমাদের গোপনীয়তা জানতে পারে তাহলে কি হবে? কিন্তু তখনই একটা অবাক করা ঘটনা ঘটল। গ্রামের সব মানুষ একসাথে এসে আমাদের পক্ষে দাঁড়াল। তারা বলল, এই পরিবার আমাদের অনেক সাহায্য করেছে। আপনারা তাদেরকে কষ্ট দিতে পারবেন না। কৃষকরা বলল, মিতালি আপা আমাদের মতো করে পাশে দাঁড়িয়েছে। আমাদের ফসল বাঁচাতে সাহায্য করেছে। বৃদ্ধ মানুষরা বলল, এই মেয়ে আমাদের ছেলেমেয়ের মতো। আমরা তাকে কিছু হতে দেব না। এমনকি ছোট বাচ্চারাও এসে আমার হাত ধরে বলল, খালাম্মা, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। এই দৃশ্য দেখে সেই কর্মকর্তারা একটু বিব্রত হয়ে পড়ল। তারা বুঝতে পারল যে গ্রামের সব মানুষ আমাদের পক্ষে। তারা আরও কয়েকদিন তদন্ত করল। আমাদের বাড়ি তল্লাশি করল। এমনকি আশেপাশের এলাকাও খুঁজে দেখল। কিন্তু কিছুই পেল না। একদিন তাদের একজন আমার কাছে এসে বলল, আপা, আমরা জানি যে আপনারা কিছু একটা লুকাচ্ছেন। কিন্তু আমরা বুঝতে পারছি যে সেটা মন্দ কিছু নয়। আপনারা মানুষের ভালোর জন্যই যা কিছু করছেন। আমি তাকে বললাম, আমরা কিছুই লুকাচ্ছি না। আমরা শুধু আমাদের সাধ্যমতো সবার উপকার করার চেষ্টা করি। সেই কর্মকর্তা বলল, ঠিক আছে। আমরা আর তদন্ত করব না। কিন্তু আমাদের একটা অনুরোধ আছে। যদি কখনো আপনাদের সাহায্য দরকার হয়, আমাদের জানাবেন। তারা চলে যাওয়ার পর আমরা তিনজন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্রফেসর বলল, আমাদের খুবই সতর্ক হতে হবে। এবার থেকে আমরা যন্ত্রটা শুধু খুবই জরুরি মুহূর্তেই ব্যবহার করব। পরের কয়েক মাস আমরা খুবই শান্ত জীবনযাপন করলাম। মাঝে মাঝে গোপনে কৃষকদের সাহায্য করতাম। কিন্তু খুবই সাবধানে। একদিন প্রিয়া আমার কাছে এসে বলল, মা, আমিও কি এই রহস্যের কথা জানতে পারি? আমি বুঝলাম যে আমার ছোট মেয়েও আমাদের গোপন কাজকর্ম সম্পর্কে সন্দেহ করছে। আমি প্রিয়াকে সব কিছু বললাম। সেও খুব উৎসাহিত হয়ে উঠল। সে বলল, মা, আমিও আপনাদের সাথে কাজ করতে চাই। আমরা প্রিয়াকেও আমাদের দলে নিয়ে নিলাম। এখন আমরা পুরো পরিবার মিলে এই গোপন কাজ করতে লাগলাম। বছরের শেষের দিকে একটা বড় পরীক্ষা এল। পাশের রাজ্যে একটা ভয়ানক দাবানলের খবর পেলাম। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে ফায়ার ব্রিগেড তেমন কিছু করতে পারছিল না। টিভিতে দেখলাম যে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অনেক বন্যপ্রাণী মারা যাচ্ছে। রিয়ান বলল, মা, আমরা কি বৃষ্টি ঝরিয়ে সেই আগুন নেভাতে পারি না? আমি ভাবলাম, এটা একটা বিরাট ঝুঁকি। কিন্তু এত মানুষ আর প্রাণীর জীবন বাঁচানোর চেয়ে বড় কোনো কাজ নেই। আমরা রাতের অন্ধকারে আমাদের যন্ত্র চালু করলাম। এবার আমরা সেই দূরের এলাকায় প্রবল বৃষ্টির ব্যবস্থা করলাম। পরের দিন সকালে খবরে শুনলাম যে হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সেই এলাকায়। দাবানল নিভে গেছে। হাজারো মানুষের প্রাণ বেঁচে গেছে। আমার মনে একটা গভীর তৃপ্তি এল। আমরা আমাদের ক্ষমতা সঠিক কাজেই ব্যবহার করেছি। এভাবে কেটে গেল বেশ কয়েক বছর। আমরা গোপনে মানুষের সেবা করে যেতে লাগলাম। কখনো খরার সময় বৃষ্টি, কখনো ঝড়ের গতিপথ পরিবর্তন, কখনো তাপপ্রবাহ কমানো। রিয়ান এখন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে।
সে বলে যে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি তৈরি করে মানুষের সেবা করবে। প্রিয়াও স্কুলে পরিবেশ বিজ্ঞান নিয়ে অনেক আগ্রহী। আমার স্বামী রাজীব এখনও মাঝে মাঝে অবাক হয় যে আমরা কি অসাধারণ একটা রহস্যের অংশীদার। প্রফেসর এখন আরও বিদ্ধ হয়েছেন। তিনি বলেন যে জারিয়ান আর তার সভ্যতার মানুষরা সত্যিই জ্ঞানী ছিল। তারা বুঝেছিল যে সত্যিকারের ক্ষমতা হল অন্যের সেবা করার ক্ষমতা। আজও যখন আমি সেই বৃষ্টিভেজা দিনের কথা মনে করি, যেদিন আমার আর রিয়ানের জীবনে এই অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল, তখন আমার মনে হয় যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হল যখন আমরা অন্যের উপকার করতে পারি। সেই রহস্যময় ভূগর্ভস্থ শহর, জারিয়ানের বার্তা, আর সেই অসাধারণ প্রযুক্তি আমাদের শিখিয়েছে যে সত্যিকারের শক্তি হল ভালোবাসা আর সেবার শক্তি। আমাদের এই গোপন কাহিনী হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমরা জানি যে প্রতিদিন আমরা এই পৃথিবীকে একটু একটু করে ভালো করে তুলছি। আর এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। নূরের আলো, একটি সম্পূর্ণ ইসলামিক কাহিনী। প্রথম অধ্যায়, শুরুর গল্প। মধ্যযুগের বাগদাদ শহরে হাসান নামে এক যুবক বাস করত। তার বাবা ছিলেন একজন বিখ্যাত আলেম এবং মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। কিন্তু হাসান ছিল সম্পূর্ণ বিপরীত। সে দিনরাত বন্ধুদের সাথে আমোদ-প্রমোদে মত্ত থাকত, নামাজ পড়ত না, কোরআন তেলাওয়াত করত না। হাসানের বাবা আবদুল্লাহ ছিলেন বাগদাদের একজন প্রসিদ্ধ ইমাম। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তিনি তার ছেলের জন্য দোয়া করতেন। তার চোখে অশ্রু গড়িয়ে পড়ত যখন তিনি দেখতেন হাসান রাতের পর রাত বাড়ি ফিরছে না। হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দান করুন, তিনি প্রতিদিন কাঁদতে কাঁদতে দোয়া করতেন। হাসানের মা আমিনা প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তার ছেলের জন্য দোয়া করতেন। তার হৃদয় ভেঙে যেত যখন দেখতেন হাসান মসজিদে আসে না, বরং খারাপ সঙ্গীদের সাথে সময় কাটায়। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার চরম। হাসান দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। সে জুয়া খেলা শুরু করেছিল, মদ্যপান করত এবং চুরি ডাকাতিতেও লিপ্ত হয়েছিল। তার বন্ধুরা ছিল একদল দুর্বৃত্ত যারা তাকে আরও পাপের পথে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন হাসান এবং তার বন্ধুরা একটি বড় ডাকাতির পরিকল্পনা করল। তারা শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আবু ইউসুফের বাড়িতে ডাকাতি করার সিদ্ধান্ত নিল। আবু ইউসুফ ছিলেন একজন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি যিনি তার সম্পদের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে দান করতেন। পরিকল্পনা অনুযায়ী তারা রাতের অন্ধকারে আবু ইউসুফের বাড়িতে প্রবেশ করল। কিন্তু সেখানে গিয়ে হাসান একটি দৃশ্য দেখল যা তার জীবনটাই বদলে দিল। তৃতীয় অধ্যায়, প্রথম আলোর ঝলক। আবু ইউসুফের বাড়িতে ঢুকে হাসান দেখল বৃদ্ধ আবু ইউসুফ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হে আল্লাহ, আমাদের শহরের যুবকরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে সঠিক পথ দেখান। বিশেষ করে ইমাম আবদুল্লাহর ছেলে হাসানের জন্য দোয়া করি। তার বাবা মা কতই না কষ্ট পাচ্ছেন। হে আল্লাহ, হাসানকে হেদায়েত দান করুন গো। এই কথা শুনে হাসানের হৃদয় কেঁপে উঠল। তার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল যে এই মানুষটি, যাকে সে ডাকাতি করতে এসেছে, তার জন্যই দোয়া করছেন। হাসান চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে এল। তার বন্ধুরা জিজ্ঞেস করল কেন সে ডাকাতি করল না। হাসান কিছু বলল না, শুধু বলল, আজ আর পারছি না গি। সেই রাতে হাসান ঘুমাতে পারল না। বারবার তার কানে বাজছিল আবু ইউসুফের দোয়ার কথা। প্রথমবারের মতো তার অন্তরে অনুশোচনা জাগল। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের শুরু। পরদিন সকালে হাসান তার বাবার কাছে গেল। আবদুল্লাহ তখন কোরআন তেলাওয়াত করছিলেন। হাসানকে দেখে তিনি অবাক হলেন, কারণ এত সকালে হাসান কখনো ঘর থেকে বের হতো না। বাবা, হাসান কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবদুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। তিনি বলেছেন, যে তওবা করে এবং সৎকর্ম করে, আল্লাহ তার পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেন। সেই দিন থেকে হাসানের জীবনে নতুন অধ্যায় শুরু হল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, কোরআন শেখা শুরু করল এবং তার পুরানো বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করল। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথে। হাসান ইসলামিক শিক্ষা নিতে শুরু করল। তার বাবা তাকে বিভিন্ন আলেমদের কাছে পাঠাতে শুরু করলেন। হাসান হাদিস, ফিকহ, তাফসির সব বিষয়ে জ্ঞান অর্জন করতে লাগল। 3 বছর পর হাসান একজন ভাল আলেম হয়ে উঠল। কিন্তু তার মনে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার অতীতের পাপের জন্য সে কিভাবে কাফফারা দেবে। একদিন তার বাবা তাকে বললেন, বেটা, তোমার শেখার সময় শেষ। এখন সময় এসেছে মানুষের কাজে আসার।
আমি চাই তুমি শহরের গরিব মানুষদের সেবা করগু। হাসান তার বাবার কথা মেনে নিল। সে গরিব এলাকায় গিয়ে একটি ছোট মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করল। সেখানে সে গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে শুরু করল। ষষ্ঠ অধ্যায়, সেবার মধ্যে শান্তি। হাসানের মাদ্রাসায় দিন দিন ছাত্রের সংখ্যা বাড়তে থাকল। সে শুধু দিনী শিক্ষা নয়, দুনিয়াবী শিক্ষাও দিত। তার উদ্দেশ্য ছিল এমন মুসলমান তৈরি করা যারা দিন ও দুনিয়া দুটোতেই সফল হবে। এতিমখানায় তিনি ৫০টি এতিম শিশুর দেখাশোনা করতেন। তাদের খাওয়া, পড়া, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করতেন। রাতে তিনি তাদের ঘুম পাড়ানোর জন্য ইসলামিক গল্প বলতেন। একদিন এক ছোট্ট এতিম বাচ্চা তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি কেন আমাদের এত সেবা করেন? আমাদের তো কোনো আত্মীয় নেই গু। হাসানের চোখে পানি এসে গেল। তিনি বাচ্চাটিকে কোলে নিয়ে বললেন, তোমরা সবাই আমার সন্তানের মতো। আল্লাহ তায়ালা বলেছেন, যে এতিমদের সেবা করবে সে জান্নাতে আমার সাথে থাকবে গু। সপ্তম অধ্যায়, বিপদের মোকাবেলা। হাসানের ভালো কাজ দেখে কিছু লোক হিংসা করতে শুরু করল। তারা শহরের কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ করল যে হাসান রাজনৈতিক ষড়যন্ত্র করছে। একদিন রাতে সরকারি সৈন্যরা এসে হাসানকে গ্রেফতার করল। তাকে কারাগারে রাখা হল। কারাগারে বসে হাসান আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, যদি এই বিপদ আমার কোনো ভুলের কারণে হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করুন। আর যদি এটা আমার পরীক্ষা হয় তাহলে আমাকে ধৈর্য দান করুন। কারাগারে অন্য বন্দীরা তার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইত। হাসান তাদের কোরআনের আয়াত শেখাতেন, হাদিস বলতেন। ধীরে ধীরে অনেক বন্দী তওবা করে সৎপথে ফিরে এল। অষ্টম অধ্যায়, সত্যের জয়। ৩ মাস পর সত্য প্রকাশ পেল। যারা হাসানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল তাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে গেল। তারা চেয়েছিল হাসানের জমিজমা দখল করতে। হাসান কারাগার থেকে মুক্তি পেল। সাথে সাথে অনেক বন্দীও তার সাথে বেরিয়ে এল যারা কারাগারেই তওবা করে মুসলমান হয়েছিল। শহরবাসী হাসানকে বীরের মতো সংবর্ধনা দিল। কিন্তু হাসান বলল, এই সব প্রশংসা আল্লাহর। আমি তো কেবল তার একজন বান্দাগু। হাসান আবার তার এতিমখানা ও মাদ্রাসার কাজে মনোযোগ দিল। এবার তার সাথে যুক্ত হল কারাগার থেকে আসা সেই তবাকারী লোকেরা। নবম অধ্যায়, হজের সফর। ৪০ বছর বয়সে হাসান হজ করার সিদ্ধান্ত নিল। তিনি তার এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব তার ছাত্রদের হাতে দিয়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় পৌঁছে কাবা শরীফ দেখার পর হাসানের অবস্থা হল অন্যরকম। তিনি কাঁদতে কাঁদতে তোয়াফ করলেন। প্রতিটি চক্করে তিনি আল্লাহর কাছে নিজের, তার পরিবারের এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করলেন। সাফা মারওয়ার মাঝখানে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি একদিন পাপী ছিলাম। আপনি আমাকে ক্ষমা করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। এখন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার পথেই থাকতে পারি গে। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি সারা বিশ্বের জন্য দোয়া করলেন। তিনি দেখতে পেলেন লাখো মুসলমান একসাথে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এই দৃশ্য দেখে তার হৃদয় আল্লাহর ভালোবাসায় ভরে গেল। দশম অধ্যায়, ফেরার পথে নতুন পরিকল্পনা। হজ শেষে মদিনায় গিয়ে হাসান রাসূল শাহ এর রওজা জিয়ারত করলেন। সেখানে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন যেন রাসূল শাহ তার সাথে কথা বলছেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে ফিরে গিয়ে আরও বেশি মানুষের সেবা করবেন। শুধু তার শহরে নয়, আশেপাশের গ্রামগুলোতেও শিক্ষার আলো ছড়িয়ে দেবেন। হজ থেকে ফেরার পথে তিনি বিভিন্ন শহরে থেমে সেখানকার আলেম ও দায়ীদের সাথে মিলিত হলেন। তিনি বুঝতে পারলেন যে ইসলামিক শিক্ষা ছড়ানোর জন্য একটি বড় নেটওয়ার্ক দরকার। একাদশ অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও নতুন উদ্যোগ। বাগদাদে ফিরে এসে হাসান দেখলেন তার এতিমখানা ও মাদ্রাসা আরও বড় হয়েছে। তার ছাত্ররা চমৎকারভাবে সব কিছু পরিচালনা করেছে। তিনি এবার একটি বড় পরিকল্পনা নিলেন। তিনি ঠিক করলেন যে শুধু একটি মাদ্রাসা নয়, একটি পূর্ণাঙ্গ ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি গণিত, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, দর্শন সব বিষয় পড়ানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি শহরের ধনী ব্যবসায়ীদের কাছে গেলেন। আবু ইউসুফ, যার বাড়িতে একদিন সে ডাকাতি করতে গিয়েছিল, তিনিই সবার আগে এগিয়ে এলেন। হাসান, আবু ইউসুফ বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তুমি এখন আমাদের গর্ব। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সম্পদের অর্ধেক দান করলাম গ। দ্বাদশ অধ্যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। 2 বছর পরিশ্রমের পর দারুল হিকমাহ খে নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা পড়তে আসত।
গ্রিক, ফার্সি, হিন্দি, আরবি সব ভাষার বই এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংগ্রহ করা হল। হাসান নিজে এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হলেন। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করলেন যেখানে ছাত্ররা জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনেও মনোযোগ দিত। প্রতিদিন ফজরের পর তিনি ছাত্রদের কোরআন তেলাওয়াত শেখাতেন। দুপুরে হাদিস ও ফিকহের ক্লাস নিতেন। বিকেলে বিজ্ঞান ও দর্শনের আলোচনা হতো। রাতে তিনি ছাত্রদের সাথে বসে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতেন। ত্রয়োদশ অধ্যায়, বিয়ে ও পারিবারিক জীবন। 4-5 বছর বয়সে হাসানের বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিলেন। হাসান বললেন, আমার কাজই হল আমার সংসার। এতিম বাচ্চারা আমার সন্তান গু। কিন্তু তার বাবা বললেন, বেটা, রাসূল শাহ বলেছেন, বিবাহ আমার সুন্নত। তুমি বিয়ে কর, তাহলে তোমার জীবন আরও সুন্দর হবে গু। হাসান তার বাবার কথা মেনে নিলেন। তিনি ফাতেমা নামে এক ধার্মিক মেয়েকে বিয়ে করলেন। ফাতেমাও ছিল অত্যন্ত পড়াশোনা জানা এবং সমাজসেবায় আগ্রহী। বিয়ের পর ফাতেমা হাসানের কাজে অংশীদার হয়ে গেল। তিনি মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা খুললেন। সেখানে মেয়েরা ইসলামিক শিক্ষার পাশাপাশি সেলাই, রান্না, চিকিৎসাবিদ্যার প্রাথমিক জ্ঞান শিখত। হাসান ও ফাতেমার 3টি সন্তান হল, 2 ছেলে ও 1 মেয়ে। তারা সবাই বাবা মায়ের মতো ধার্মিক ও পড়াশোনায় ভালো হয়ে বড় হল। চতুর্দশ অধ্যায়, সমাজ সংস্কার। হাসান দেখতে পেলেন সমাজে অনেক কুসংস্কার ও অন্যায় রয়েছে। কিছু মানুষ ইসলামের নামে ভুল কাজ করছে। তিনি এগুলোর বিরুদ্ধে সোচ্চার হলেন। তিনি প্রতি জুমবারে মসজিদে এমন খুতবা দিতেন যাতে মানুষ সঠিক ইসলাম বুঝতে পারে। তিনি বলতেন, ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে, কষ্ট দিতে নয়। ইসলাম নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দিয়েছে। ইসলাম সব ধর্মের মানুষের সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছে গি। তার এই খুতবা শুনে অনেক মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হতে লাগল। সমাজে অশান্তি কমে এল, মানুষে মানুষে ভালোবাসা বাড়ল। পঞ্চদশ অধ্যায়, আন্তর্জাতিক খ্যাতি। হাসানের বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসতে লাগল। এমনকি অনেক অমুসলিম ছাত্রও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। বিভিন্ন দেশের রাজা বাদশাহরা হাসানের কাছে চিঠি পাঠিয়ে তাদের দেশেও এমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ করতে লাগলেন। হাসান তার শিষ্যদের বিভিন্ন দেশে পাঠিয়ে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সাহায্য করলেন। একদিন বাইজেন্টাইন সম্রাট একটি প্রতিনিধিদল পাঠালেন হাসানের সাথে দেখা করতে। তারা বলল, আমরা শুনেছি আপনার বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের মানুষ একসাথে পড়াশোনা করে। এটা কিভাবে সম্ভব? হাসান উত্তর দিলেন, ইসলাম আমাদের শিখিয়েছে যে জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, চাই তার জন্য চীন দেশে যেতে হয়, জ্ঞান সবার জন্য, সব ধর্মের মানুষের জন্য গু। প্রতিনিধিদলের নেতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু ধর্মীয় বিরোধ হয় না? না, হাসান হেসে বললেন, কারণ আমরা জ্ঞানের আলোচনা করি, বিতর্ক করি না। আমরা একে অপরের কাছ থেকে শিখি। ইসলাম আমাদের শিখিয়েছে যে লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মে কোনো জবরদস্তি নেই গু। ষোড়শ অধ্যায়, বার্ধক্য ও জীবনের শেষ পর্যায়ে। 6 বছর বয়সে হাসান ধীরে ধীরে তার দায়িত্ব তার ছেলেদের ও শিষ্যদের হাতে ছেড়ে দিতে শুরু করলেন। তিনি বুঝতে পারছিলেন যে তার জীবনের সন্ধ্যা নেমে আসছে। তিনি এখন বেশিরভাগ সময় ইবাদত বন্দেগিতে কাটাতেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজের পর তিনি দীর্ঘ সময় দোয়া করতেন, নিজের জন্য, পরিবারের জন্য, ছাত্রদের জন্য এবং পুরো উম্মতের জন্য। একদিন তিনি তার ছেলেদের ডেকে বললেন, তোমাদের কাছে আমার কিছু কথা আছে। আমি জানি না আর কতদিন তোমাদের মাঝে থাকব। বড় ছেলে আহমদ বলল, বাবা, এসব কথা বলবেন না। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন গো। হাসান বললেন, বেটা, মৃত্যু তো সত্য। এ থেকে পালানোর কোনো উপায় নেই। আমি চাই তোমরা আমার কাজ এগিয়ে নিয়ে যাও। মানুষের সেবা কর, জ্ঞান বিতরণ কর, আল্লাহর পথে চলব। সপ্তদশ অধ্যায়, শেষ হজ। 6-5 বছর বয়সে হাসান আবার হজ করার ইচ্ছা প্রকাশ করলেন। তার পরিবার ও শিষ্যরা বলল, আপনার শরীর এখন দুর্বল। এত দূরের সফর করবেন কিভাবে? হাসান বললেন, হয়তো এটাই আমার শেষ হজ। আল্লাহর ঘর দেখার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে গু। তিনি তার ছোট ছেলে উমরকে সাথে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। এবারের হজ ছিল আগের চেয়ে অনেক ভিন্ন। তিনি প্রতিটি ইবাদত অত্যন্ত ধীরস্থিরভাবে করলেন, যেন প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি দীর্ঘক্ষণ কাঁদলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাই।
আমার করা ভালো কাজগুলো কবুল করুন। আমার পরিবার, শিষ্য ও উম্মতের হেফাজত করুন গো। আরাফাতের ময়দানে তিনি সারা দিন দোয়া করে কাটালেন। সূর্যাস্তের সময় তিনি অনুভব করলেন যেন আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। অষ্টাদশ অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও শেষ দিনগুলো। হজ থেকে ফিরে এসে হাসান দেখলেন তার প্রতিষ্ঠানগুলো আরও উন্নতি করেছে। নতুন নতুন শাখা খোলা হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তিনি তার জীবনের শেষ বছরটা কাটালেন মানুষদের উপদেশ দিয়ে। প্রতিদিন বিকেলে তিনি মসজিদে বসতেন। মানুষরা এসে তাদের বিভিন্ন সমস্যার কথা বলত। তিনি কোরআন ও হাদিসের আলোকে তাদের সমাধান দিতেন। একদিন এক যুবক এসে বলল, হুজুর, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হাসান তার নিজের জীবনের কথা মনে করে বললেন, বেটা, আল্লাহর রহমত অসীম। তুমি সত্যিকারের তওবা কর, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি নিজেই এর জীবন্ত প্রমাণ গু। 19তম অধ্যায়, জীবনাবসান। 6-8 বছর বয়সে একদিন ফজরের নামাজের পর হাসান অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা এসে বললেন তার শরীর এখন খুবই দুর্বল। হয়তো বেশি দিন নেই গি। হাসান তার পরিবার ও নিকটজনদের ডেকে বললেন, আমার সময় শেষ হয়ে আসছে। তোমরা আমার জন্য দুঃখ করো না। আমি আল্লাহর কাছে যাচ্ছি। এটা খুশির ব্যাপার। তিনি তার স্ত্রী ফাতেমাকে বললেন, আমার পর তুমি এতিমখানার দেখাশোনা করবে। মেয়েদের শিক্ষার ব্যাপারে নজর রাখবে গু। ছেলেদের বললেন, তোমরা সবসময় ন্যায়ের পথে থাকবে। মানুষের সেবা করবে। জ্ঞানের আলো ছড়িয়ে দেবে গু। শিষ্যদের বললেন, তোমরা আমার কাজ চালিয়ে যাবে। ইসলামের সত্যিকারের বাণী মানুষের কাছে পৌঁছে দেবে গি। 20তম অধ্যায়, মৃত্যু ও পরবর্তী প্রভাব। একটি জুমবারের দিন ফজরের নামাজের পর হাসান শেষবারের মতো কালেমা পড়ে আল্লাহর ডাকে সাড়া দিলেন। তার মুখে ছিল শান্তির হাসি। তার মৃত্যুর খবর পেয়ে সারা শহর থেকে হাজার হাজার মানুষ এল। গরিবধনী, মুসলিম ও মুসলিম সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। তার এক পুরানো ছাত্র বলল, আমাদের উস্তাদ শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন জীবন্ত কোরআন। তার জীবন দেখে আমরা বুঝতাম ইসলাম কী গু। আবু ইউসুফ, যিনি এখন অনেক বৃদ্ধ, কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন। হাসান সত্যিই একজন আদর্শ মুসলমান হয়েছিল গো। 21তম অধ্যায়, উত্তরাধিকার। হাসানের মৃত্যুর পর তার প্রতিষ্ঠানগুলো তার ছেলেরা ও শিষ্যরা চালিয়ে নিয়ে গেল। তার স্ত্রী ফাতেমা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলেন। হাসানের বড় ছেলে আহমদ বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন। তিনি তার বাবার মতোই জ্ঞান ও সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করলেন। মেজ ছেলে উমর এতিমখানার দায়িত্ব নিলেন। তিনি এতিম শিশুদের শুধু লেখাপড়া নয়, বিভিন্ন কারিগরি বিদ্যাও শেখাতেন যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে। মেয়ে আয়েশা মায়ের সাথে মিলে নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করলেন। তিনি বিশ্বাস করতেন যে একজন শিক্ষিত নারী একটি পুরো পরিবার ও সমাজকে আলোকিত করতে পারে। 20তম অধ্যায়, দীর্ঘমেয়াদী প্রভাব। হাসানের মৃত্যুর 5-0 বছর পর তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হয়ে উঠল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র। এখানকার গবেষকরা চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, দর্শনে অনেক নতুন আবিষ্কার করলেন। তার এতিমখানা থেকে বেরিয়ে আসা অনেকে পরবর্তীতে বিখ্যাত আলেম, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক হয়েছিল। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে হাসানের আদর্শ ছড়িয়ে দিল। একদিন এক ইউরোপীয় পর্যটক এই বিশ্ববিদ্যালয় দেখতে এসে অবাক হয়ে বলল, আমি শুনেছিলাম মুসলমানরা অন্ধকারাচ্ছন্ন। কিন্তু এখানে তো জ্ঞানের আলো, সব কিছু উজ্জ্বল। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তাকে হাসানের জীবনী শোনালেন। শুনে সেই পর্যটক বলল, এমন মানুষ যে ধর্মে জন্ম নেয় সে ধর্ম অবশ্যই মহান গু। 23তম অধ্যায়, আজকের দিনে প্রাসঙ্গিকতা। হাসানের কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের সবার জন্য শিক্ষার বিষয়। তার জীবন থেকে আমরা শিখতে পারি তবার শক্তি, যত বড় পাপীই হোক, আল্লাহর কাছে সত্যিকারের তবা করলে তিনি ক্ষমা করেন। জ্ঞানের গুরুত্ব। ইসলাম জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সেবার মাহাত্ম্য। নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে মানুষের সেবা বড়। এতিম, গরিব, অসহায়দের সেবা করা আল্লাহর নৈকট্য লাভের উপায়। ধৈর্যের ফল। জীবনে বিপদাপদ আসবে, কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান হয়। পরিবর্তনের সম্ভাবনা। কেউই জন্মসূত্রে খারাপ নয়। সঠিক পরিবেশ ও শিক্ষা পেলে যে কেউ ভালো মানুষ হতে পারে। 24তম অধ্যায়, আমাদের জন্য বার্তা। আজকের যুগে আমাদের চারপাশে অনেক হাসান ও আছে যারা পথ হারিয়ে ফেলেছে।
তাদের তিরস্কার করা বা এড়িয়ে চলা সমাধান নয়। বরং হাসানের বাবা-মা আর আবু ইউসুফের মতো তাদের জন্য দোয়া করতে হবে, ভালোবাসা দিতে হবে। আমাদের সমাজে শিক্ষার অভাব, দারিদ্র্য, অন্যায় অবিচার আছে। হাসানের মতো আমাদেরও এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে হবে। হাসান দেখিয়েছেন যে একজন মানুষের পরিবর্তন কিভাবে পুরো সমাজের পরিবর্তন আনতে পারে। একটি ভালো কাজ, একটি ভালো সিদ্ধান্ত, একটি ভালো প্রতিষ্ঠান, এগুলো শতাব্দী ধরে মানুষের উপকার করে যেতে পারে। উপসংহার, চিরন্তন বার্তা। হাসানের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। এটি মানুষকে শেখায় কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কিভাবে পরিবার ও সমাজের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হয়, কিভাবে জ্ঞান অর্জন ও বিতরণ করতে হয়। হাসানের জীবন আমাদের বলে যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফেরা মানুষের বিশেষত্ব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হাসানের মতো জীবন যাপনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেষ কথা, এই গল্পটি কাল্পনিক হলেও এর শিক্ষা ও বার্তা বাস্তব। ইসলামের সত্যিকারের আদর্শ এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।